ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কৃষি দর্শন মানে কৃষি বিষয়ক বিভিন্ন আলোচনা। আমাদের সঙ্গে থাকেন কৃষি বিশেষজ্ঞরা, যাদের সুচিন্তিত মতামত কৃষক বন্ধুদের খুবই সাহায্য করে তাদের চাষবাসের ব্যাপারে। প্রত্যেকটি জিনিসের মধ্যেই যেরকম বৈচিত্র্য থাকা দরকার, কারণ বৈচিত্র্য থাকলে ভালো লাগে, তেমনি কৃষি জগতেও কিন্তু চাষবাসের বিভিন্ন বিষয় নিয়ে বৈচিত্র্য, শস্য বৈচিত্র্যকরণ নিয়ে কৃষি বিশেষজ্ঞরা প্রায়ই আলোচনা করেন। আজকে আমরা ঠিক শস্য বৈচিত্র্যকরণ নিয়ে আলোচনা করব না, তবুও ধান চাষের একই ধরনের ভ্যারাইটি নিয়ে যদি বারবার কৃষক বন্ধুরা চাষ করেন, তার থেকে যদি বেরিয়ে গিয়ে একটু অন্য ধরনের বা অন্য ভ্যারাইটির ধান চাষ নিয়ে তারা ভাবেন বা চাষবাস করেন, তাহলে ক্ষতি নেই। আজকে আমরা আলোচনা করব সুগন্ধি ধান চাষ নিয়ে। আমাদের সঙ্গে আছেন কৃষি বিশেষজ্ঞ হিসেবে শিবনাথ ঘোষ, সহ কৃষি অধিকর্তা প্রশাসন, সিউড়ি সদর। নমস্কার। নমস্কার। এই যে বৈচিত্র্যকরণের বিষয়টা আমি ছুঁয়ে গেলাম, এটা তো আপনি বলবেন যে শস্য বৈচিত্র্যকরণ কেন দরকার। বিশেষ করে ধানের ক্ষেত্রে আজকে জানতে চাইব যে এই যে সুগন্ধি ধান চাষ, এর গুরুত্ব কতখানি? আমাদের দেখুন যে বীরভূম জেলায় যেটা হয়, একই ধরনের ধানের জাতের চাষ করা হয়, মূলত MTU 7029 বা 36। এই জাতের ধান চাষ করার ফলে যেটা হয়েছে যে রোগ পোকার আক্রমণ অনেকটাই বেড়ে গেছে, যেহেতু স্বর্ণ ধানটা রোগ পোকার বেশি আক্রমণ হয়, এবং তার সাথে সাথে একই ধান চাষ করার ফলে উৎপাদন বেশি হয়েছে ঠিকই, কিন্তু বাজারজাত করতে গিয়ে চাষিদের সমস্যায় পড়তে হয়েছে। বাজার ঠিকমতো পাওয়া যায়নি, ধানের দাম কমে গেছে, যার ফলে চাষিরা যতটা লাভবান হওয়া উচিত ছিল ততটা হননি, এবং চাষ করতে যে খরচ সেটাও অনেকটা বেশি, যার ফলে চাষিদের একটা বেরোবার জায়গা দরকার ছিল যে অন্য কোনো জাত, যেমন সুগন্ধি ধানের জাতের যদি চাষ করা যায়, যেটা বাজারে চাহিদা আছে। এখন চাষ করতে গেলে বাজারমুখী চাষ করতে হবে, বাজারে যে জিনিসের চাহিদা আছে সেই ধরনের ফসল আমাকে চাষ করতে হবে। এবং এই চাষ করতে গেলে যেটা হচ্ছে, আমাদের রাজ্য তথা বাইরের রাজ্যেও চাহিদা আছে, এবং বিদেশের বাজারেও কিন্তু এই সুগন্ধি ধানের জাতের চাহিদা রয়েছে। তাহলে সেই সমস্ত সুযোগ যেগুলো রয়েছে সেগুলো যদি চাষি ভাইরা সদ্ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু তাদের ভবিষ্যতে লাভবান হওয়ার একটা সুযোগ থাকছে। এবং এছাড়া এই ধানের চাষের খরচও কম এবং লাভটাও অনেকটাই বেশি। কি কি ধরনের জাত আছে এই সুগন্ধি ধান চাষ? সুগন্ধি অনেক ধরনেরই জাতের চাষ হয়, কিন্তু আমাদের এই খরাপ্রবণ এলাকার জন্য আমি বলবো যে গোবিন্দভোগ এবং বাদশাভোগ, মূলত এই দুটো জাতই আমরা ঠিক করেছি যে এখানকার চাষিদের দিয়ে চাষ করাবো, এবং সেখান থেকে চাষিরা লাভবান যাতে হন তার ব্যবস্থা করার জন্য। এই যে গোবিন্দভোগ আর বাদশাভোগ দুটো নাম বললেন, খুব সুন্দর নাম দুটো, এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে কিছু? সাদা চোখে অতটা বোঝা না গেলেও কিন্তু যারা চাষ করবেন তাদের জেনে রাখা দরকার আছে যে বাদশাভোগ সাধারণত একটু উঁচু হয়, মানে তার হাইটটা একটু বেশি হয় গোবিন্দভোগের থেকে, এবং ফুলও 5-7 দিন বাদে আসে, এবং ফলনটাও বাদশাভোগের কিন্তু বেশি গোবিন্দভোগের তুলনায়, এবং এর যে গন্ধ বাদশাভোগের বেশি, গোবিন্দভোগের একটু কম। আসলে নামেই তো বাদশাহী ব্যাপার, এবং সেটা একটা ব্যাপার আছে। এবং এর যে চালের দানাটা একটু বাদশাভোগের ক্ষেত্রে সরু এবং বড়, তো এই তফাৎগুলো আছে, এবং এটা চাষিরা চাষ করতে করতে কিন্তু বুঝে যাবেন যে কোনটা বাদশাভোগ কোনটা গোবিন্দভোগ। এই যে সুগন্ধি ধানের চাষের কথা আপনি বলছেন, তো এই ধান চাষ করতে গেলে কোন কোন দিকের ওপর একটু গুরুত্ব দিতে হবে? সাধারণত যেরকম ধান চাষ হয় সব বিষয়েই সেরকমই, কিন্তু কয়েকটা বিষয় যেমন দেখতে হবে যে জমির ক্ষেত্রে উঁচু জমি হতে হবে, উঁচু থেকে মাঝারি, এবং মাটি দোআঁশ মাটি হলে ভালো হয়। আবহাওয়ার ক্ষেত্রে এমন সময় ধানটা লাগাতে হবে যে যখন ফুল আসবে বা পাকবে তখন যাতে একটু ঠান্ডা থাকে, গড় তাপমাত্রা 17-18 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ভালো হয়, তাতে ওর যে অ্যারোমা বা সুগন্ধ সেটা ভালো আসে এবং কোয়ালিটি ভালো হয়। এরপরে বীজ শোধনের যে ব্যাপারটা আছে, বীজ শোধনও করতে হবে। ভালো বীজ পেতে গেলে আমাদের বীজ শোধন করে তাহলে পরের দিকে রোগটার আক্রমণটা অনেকটাই কম হবে। তো বীজ শোধন আমরা কার্বেন্ডাজিম 2 গ্রাম দিয়ে প্রতি কেজি বীজের জন্য করতে পারি। তারপর লাগানোর ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে যে জমি যখন তৈরি করব তখন যাতে জমিটা সমান থাকে, এবং দূরত্ব হবে 8 ইঞ্চি ইন্টু 8 ইঞ্চি, মানে 20 সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটার, এবং চেষ্টা করতে হবে সারিতে লাগাতে, কারণ সারিতে লাগালে কি হবে যে আগাছা নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে যাবে,
পরে যে মধ্যবর্তী পরিচর্যা সেগুলো সহজ হয়ে যাবে। আর গভীরতা, লাগানোর সময়টা একটু জেনে নেব। লাগানোর সময় আমরা এমন সময় লাগাবো যে এখানে 140-45 দিনের ধান, তাহলে আমরা বীজতলাটা জুলাই মাসে করলে আগস্ট মাসের মধ্যে কিন্তু আমাকে ধানটা লাগিয়ে দিতে হবে। দুটো ব্যাপার আছে, যদি আগে লাগাই তাহলে ফলনটা বেশি হয়, আবার পরে লাগালে গন্ধটা ভালো। তাহলে আমাদের এমন একটা জায়গায় আসতে হবে যাতে গন্ধ এবং ফলন দুটোই আমরা ভালো পাই। সেক্ষেত্রে আমরা দেখেছি আগস্টের 15 তারিখের মধ্যে যদি আমরা লাগিয়ে দিই তাহলে ভালো ফলন এবং গন্ধ দুটোই পাওয়া যেতে পারে। আর যেটা লাগানোর সময় দেখতে হবে, গভীরতাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেক্ষেত্রে 1 ইঞ্চির বেশি যেন গভীরতা না হয়। বেশি গভীরতায় চারাটা লাগালে কি হবে, পাশকাঠি কম হবে এবং ফলনটাও কমে যাবে অনেকটা। কি কি ধরনের সার প্রয়োগ করতে হবে? মূল সার হিসেবে জৈব সার আমরা একর প্রতি 2.5 টন দিতে পারি, এবং কেঁচো সার যদি দিই সেখানে 1 থেকে 1.5 টন আমরা সার দেবো। আর আমাদের যেটা নাইট্রোজেন, ফসফেট এবং পটাশের জন্য আমরা নাইট্রোজেনের জন্য ইউরিয়া দেবো। সেখানে আমরা টোটাল যেটা সার লাগবে 52.8 কেজি লাগছে ইউরিয়া, 75 কেজি লাগছে সিঙ্গেল সুপার ফসফেট এবং 20 কেজি লাগছে আপনার মিউরেট অফ পটাশ। এই সারটা মূল সার হিসেবে আমরা দেবো 1/4 ভাগ নাইট্রোজেন, মানে হচ্ছে 13.2 কেজি ইউরিয়া দেবো। সমস্ত ফসফেট মানে 75 কেজি সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেবো এবং 15 কেজি মিউরেট অফ পটাশ দিয়ে দেবো। তো এই সারটা আমরা মূল সার হিসেবে দেবো। আর এই সারটা দিচ্ছি এই কারণে যে সিঙ্গেল সুপার ফসফেট দিলে কিন্তু ফসফেট এবং তার সঙ্গে সঙ্গে সালফার এবং ক্যালসিয়াম এই সবগুলো সারই পাবে। ওই জন্য আমরা সাধারণত বলি সিঙ্গেল সুপার ফসফেট, মিউরেট অফ পটাশ এবং ইউরিয়া হিসেবে এই সারগুলো দেওয়ার জন্য। আর প্রথম চাপান সারটা আমরা বলছি 21 দিনের মাথায়, সেখানে 50% নাইট্রোজেন বা ইউরিয়া যেটা আছে আপনার, সেক্ষেত্রে 26.4 কেজি মতো ইউরিয়া আমরা দিতে বলছি 21 দিনের মাথায়। আর 42 দিনের মাথায় বাকি যে 1/4 অংশ নাইট্রোজেন মানে 13.2 কেজি ইউরিয়া এবং আরেকটা আমরা বলছি পটাশ 5 কেজি, মানে 1/4 অংশ পটাশটাও আমরা চাপা সার হিসেবে দিতে বলছি। তাহলে যে দানাগুলো পুষ্ট হবে এবং ফলনটা ভালো হবে। এই গেল মূল সার। এছাড়াও আমাদের এই অঞ্চলের মাটিতে অনুখাদ্যের অভাব আমরা দেখতে পাই, তার জন্য জিঙ্ক আমি বলবো দেওয়ার জন্য। সেক্ষেত্রে 5 গ্রাম জিঙ্ক সালফেট তার সঙ্গে 2.5 গ্রাম চুন দিয়ে আমরা স্প্রে করতে পারি। প্রথমটা 25 দিনের মাথায় আমরা একবার স্প্রে করতে পারি, সেখানে 150 লিটার জল দিলেই আপনি 1 একর জমিতে হয়ে যাবে। পরের দিকে সেটা 300 লিটার জল দিতে হবে এবং সেটা 45 থেকে 50 দিনের মাথায় আরেকবার আমরা স্প্রে করব। জিঙ্ক ছাড়াও কিন্তু আমাদের এখানে বোরনের একটা ঘাটতি আমরা লক্ষ্য করেছি। সেক্ষেত্রে আমরা 2 গ্রাম সোহাগা প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি বা 1 গ্রাম বোরাক্সও আমরা প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি। এইগুলো যদি আমরা করি ফলনটা অনেকটাই বেশি হবে। এ তো গেল সার প্রয়োগের কথা, কিন্তু এবারে একটু শস্য সুরক্ষার বিষয়ে নজর দিই। দেখা যায় যে যদি রোগ পোকার আক্রমণ আসে তাহলে কিন্তু শস্য সত্যিই ক্ষতিগ্রস্ত হয়। তো কি কি ধরনের রোগ পোকার আক্রমণ হতে পারে এবং সেগুলোকে সরানো যাবে কিভাবে? রোগের ক্ষেত্রে আমরা প্রথমেই বলি বীজ শোধন যদি করে নেওয়া যায় তাহলে অনেকটাই 50% রোগ আমরা আক্রমণ ঠেকাতে পারি। আর বলে রাখা ভালো যে ওই আমাদের স্বর্ণর থেকে কিন্তু এই ধরনের জাতের রোগটা অনেকটা কম হয় রোগ পোকা। সেক্ষেত্রে আমরা যে রোগগুলো তবুও হয়, যেমন ঝলসা রোগ একটা আছে ছত্রাক ঘটিত, সেক্ষেত্রে আমরা বলি ট্রাইসাইক্লাজোল 0.6 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে, বা আইসোপ্রোথায়োলেন এটা 1.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। এছাড়া আপনার খোলা পচা রোগটা হয়, যেটা স্বর্ণতেও হয় এবং গোবিন্দভোগেও হয়। সেক্ষেত্রে আমরা বলছি যে প্রপিকোনাজোল 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। আর একটা বাদামি দাগ রোগ হয়, সেক্ষেত্রে কার্বেন্ডাজিম 1 গ্রাম প্রতি লিটার জলে গুলেও স্প্রে করা যেতে পারে, বা আরেকটা আছে ক্লোরাথ্যালোনেল, এটাও 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। তো এইগুলো স্প্রে করলে রোগটা আমরা ঠেকাতে পারবো। আর পোকার ক্ষেত্রে যেটা দেখা গেছে মাজরা পোকা আক্রমণটা বেশি হয়, সেক্ষেত্রে আমরা ওষুধটা কমের জন্য প্রথমে আমরা মশাল জ্বালিয়ে এটা দমন করতে পারি। আর যদি ওষুধ একবার তো দিতেই হয়, সেক্ষেত্রে ক্লোরোপাইরিফস 2.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে আমরা স্প্রে করতে পারি। আর একটা ওষুধ আছে থায়োমিথক্সাম, সেটাও আমরা 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি। এছাড়া আর একটা বাদামি শোষক পোকা যেটা আছে, সেক্ষেত্রে আমরা থায়োমিথক্সাম 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি,
বা একটা আছে ইমিডাক্লোপিড যেটা আছে, সেটাও আমরা ওটা হচ্ছে 1 মিলিলিটার প্রতি 5 লিটার জলে গুলে স্প্রে করতে পারি। এইগুলো করলে মোটামুটি রোগ এবং পোকা আক্রমণটা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে। ফসল তোলা একটা বড় ব্যাপার, এবং তোলার পরেও যেটা আরেকটা জিনিস জড়িয়ে থাকে সংরক্ষণ, সে বিষয়ে যদি আপনি 70% মতো ধান যদি আমরা পেকে যায়, তারপর বলি আমরা সেটা কেটে নিতে, সেক্ষেত্রে 20 থেকে 22% আর্দ্রতা থাকতে পারে, এবং তারপর সেটাকে ঝেড়ে শুকিয়ে 11 থেকে 12% নিয়ে এলে তাতে দানাটাও ভালো থাকবে এবং গন্ধটাও থাকবে আর কি। এবং সংরক্ষণে ভালো করে ঝেড়ে টেড়ে গোলাজাত করতে হবে, এবং সেটা 3-4 মাসের বেশি রাখা যাবে না, তাহলে গন্ধটা অনেকটাই নষ্ট হয়ে যায় এবং চাল করতে গিয়েও পরে সমস্যা হবে। গোবিন্দভোগ চাষ যেসব কৃষক বন্ধুরা করেন বা করবেন আগামী দিনে, তারা কতটা লাভবান হবেন? এটা দেখা গেছে যে চাষের খরচ 1 একরে প্রায় প্রচলিত ধানের 19 থেকে 20 হাজার টাকা, এবং সেক্ষেত্রে গোবিন্দভোগে 1-2 হাজার টাকা মতো কম হয়, কারণ সারটা একটু কম লাগে। আর লাভের কথা যদি আমরা বলি, যেটা গতবারে আমরা দাম পেয়েছিলাম স্বর্ণর ক্ষেত্রে 1200 টাকা কুইন্টাল, সেক্ষেত্রে গোবিন্দভোগ 3300 টাকা পর্যন্ত উঠেছিল, এবং সেই হিসেবে 4 থেকে 5 কুইন্টাল মতো ফলন হয়। সেক্ষেত্রে দেখা গেছে প্রায় 18 থেকে 20 হাজার টাকা একর প্রতি চাষিরা লাভবান হতে পারেন, যেটা কিন্তু প্রচলিত ধানের চাষ করে কখনোই সম্ভব হবে না। এই যে একটা নতুন ধরনের ধান চাষের দিকে কৃষক বন্ধুরা ঝুঁকবেন, কিন্তু তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে সরকারি পরিকল্পনা কিন্তু খুব সাহায্য করবে, তো সেগুলো কি কিছু আছে সরকারি পরিকল্পনা? আমরা অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম, এবং সেক্ষেত্রে আমাদের এইবারে সরকারি তরফে 50 হেক্টর বীরভূমের জন্য নির্ধারিত হয়েছে, যে এলাকা চাষ করার জন্য চাষিদেরকে সহায়তা দেওয়া হয়েছে। বিনামূল্যে বীজ, সার, কেঁচো সার দেওয়া হয়েছে, তারপর কিছু জীবাণু সার দেওয়া হয়েছে, কিছু কীটনাশক দেওয়া হয়েছে, প্রশিক্ষণ আমরা দিয়েছি। এবং এই পরবর্তী যাতে 2014 সালের খরিফে যাতে আরও বেশি এলাকা হয়, আমাদের লক্ষ্যমাত্রা প্রায় 200 হেক্টর মতো করা হয়েছে, এবং তার যে সিড সেটাও কিন্তু আমাদের এখানেই তৈরি হচ্ছে। আমাদের গভর্নমেন্ট ফার্ম যেগুলো আছে, SARF মোহাম্মদ বাজার ফার্মে 1 হেক্টরে আমরা বীজ উৎপাদন করছি, এবং চাষিদের মাঠেও 1 হেক্টর জমিতে আমরা বীজ উৎপাদন করছি, এবং এই বীজগুলো কিন্তু আগামী দিনে চাষিদেরকে দেয়া হবে, এবং সেখানে এলাকা বাড়াবার জন্য একটা পরিকল্পনা আগামী দিনে আছে সরকারের। একটু সংক্ষেপে জেনে নিই যে কৃষক বন্ধুদের মধ্যে উৎসাহ কীরকম? এটা বলতে দ্বিধা নেই, তাদের খুবই উৎসাহী, এবং যে জায়গায় আমরা একটা খয়রাশোল ব্লকের প্রত্যন্ত গ্রাম হজরতপুর এবং বড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পলপাই, বিনোদপুর, আপনার সেরা এবং ভবানীগঞ্জ, এই 4টে গ্রামকে নিয়ে সেখানকার 87 জন কৃষক, এবং তারা সবাই বয়সে তরুণ, তাদেরকে নিয়ে আমরা একটা দল তৈরি করা হয়েছে এবং গ্রুপ তৈরি করা হয়েছে। সেই তাদের একটা উৎসাহ আছে, এবং তারা সরকারি সাহায্যের বাইরেও কিন্তু তারা চাষিদেরকে বুঝিয়ে চাষ করাচ্ছেন, এবং আগামী দিনে এইখান থেকেই কিন্তু বীরভূমের একটা বড় এলাকায় গোবিন্দভোগ ধানের চাষ হবে এবং বাদশাভোগ ধানের চাষ হবে। এবং এটাও বলে রাখি, এখানকার যে ধানটা সেটা কিন্তু কোয়ালিটি বা গুণগত মান অনেকটাই ভালো। তো আমরা সেই জায়গায় যদি যেতে পারি, আগামী দিনে এখান থেকে কিন্তু বিদেশেও আমরা রপ্তানি করতে পারবো চাল, এই আশা রাখছি আমরা। ধন্যবাদ আপনাকে, সত্যি খুবই আশাব্যঞ্জক একটি আলোচনা। আর বয়োজ্যেষ্ঠ কৃষক বন্ধুরা পথ দেখিয়ে দিয়ে গেছেন। আমরা তো শুনলাম বিশেষজ্ঞের কাছে যে এই প্রজন্মের অর্থাৎ তরুণ প্রজন্ম কিন্তু এই নতুন ধান চাষের ব্যাপারে, সুগন্ধি ধান চাষের ব্যাপারে কিন্তু খুবই উৎসাহী, এবং সরকারি পরিকল্পনাগুলো নিশ্চয়ই সার্থকভাবে রূপায়িত হবে আগামী দিনে। আপনারা তাই আর দেরি না করে এগিয়ে আসুন, একটু বৈচিত্র্য আনুন না আপনাদের চাষবাসের কাজে। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে, আসলে এখানে বৃষ্টি 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ।
হাজার হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনও চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। আজ আমরা কথা বলবো তৈলবীজ চাষ ও তার পরিচর্যা নিয়ে। কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন রানীনগর 1 নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা উত্তম কোনায়। নমস্কার উত্তমবাবু। নমস্কার। আমরা প্রথমেই জানতে চাইব যে সাধারণত যে সাধারণ মরশুম, সেই সময়ে ভারতবর্ষে বিশেষত পশ্চিমবঙ্গে তৈলবীজের চাহিদা এবং উৎপাদন কীরকম? আচ্ছা, সাধারণত পশ্চিমবঙ্গে আমাদের যতটা পরিমাণ তেলের চাহিদা সেই তুলনায় আমাদের উৎপাদন অনেক কম। আমাদের একজন সুস্থ সফল মানুষের প্রতিদিন 35 গ্রাম করে হচ্ছে গিয়ে তেলের প্রয়োজন হয়। মূলত তেল জাতীয় যে খাবার, সেখান থেকেই আমরা ফ্যাট বা স্নেহ জাতীয় খাবারটা আমরা পেয়ে থাকি। তো সেই হিসাবে আমাদের বর্তমানে যে জনসংখ্যা, তাতে আমাদের প্রয়োজন বছরে প্রায় 16 লক্ষ মেট্রিক টন, কিন্তু আমরা সেই জায়গায় এখনও পর্যন্ত উৎপাদন করতে পারি তেল জাতীয় ফসল মাত্র হচ্ছে গিয়ে 6 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি। অর্থাৎ আমাদের যতটা চাহিদা সেই তুলনায় আমাদের উৎপাদন প্রায় 39 থেকে 40% এবং বাদবাকি যে বিপুল পরিমাণের ঘাটতি, সেটা আমাদের কিন্তু বাইরের রাজ্য বা বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। আচ্ছা, এবারে জানতে চাইব যে রবি মরশুমে কি কি ধরনের তৈলবীজ চাষ করা যেতে পারে? সাধারণত আমরা এই রবি মরশুমে যে সমস্ত ফসল তৈলবীজ জাতীয় ফসল চাষ করার কথা কৃষক ভাইদের সুপারিশ করি, তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে সরষে, এবং এছাড়াও বেশ কিছু জায়গায় কৃষক ভাইরা সূর্যমুখী চাষ করছেন। এবং আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের মাধ্যমে ভারত সরকারের আইসোপম নামে একটা যে প্রকল্প চলছে, ইন্টিগ্রেটেড স্কিম ফর অয়েল সিড, পালস অ্যান্ড মেজ, সেখানেও কিন্তু আমরা বেশ কিছু সূর্যমুখী এবং হচ্ছে গিয়ে তৈলবীজ জাতীয় ফসল সর্ষের প্রদর্শনী ক্ষেত্রে কৃষক ভাইদের আগ্রহান্বিত করার জন্য আমরা দিচ্ছি। তো মূলত হচ্ছে গিয়ে আমাদের এই যে আগামী মরশুম, বিশেষ করে রবি মরশুম, তাতে কিন্তু মূলত আমাদের তৈলবীজ জাতীয় ফসল বলতে সর্ষেটাই হচ্ছে মূল। এছাড়াও বেশ কিছু জায়গায় আমাদের সূর্যমুখী চাষ হচ্ছে, উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় নাইজার চাষ হয়, এছাড়াও হচ্ছে গিয়ে কিছু কিছু জায়গায় তিসি চাষও আমাদের হয়ে থাকে। কিন্তু আমাদের মূল তৈল জাতীয় ফসল হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে সর্ষে। আচ্ছা, সর্ষে চাষের কথাই যখন বলছেন, তখন জানতে চাইবো যে কত রকমের সর্ষে চাষ করা যেতে পারে এবং সেগুলো কখন শুরু হবে চাষ? সাধারণত আমাদের এইখানে বিশেষ করে পশ্চিমবঙ্গে 3 ধরনের সর্ষে চাষ হয়ে থাকে। প্রথমটা সর্ষে হচ্ছে গিয়ে টুরি জাতীয় সর্ষে, এর মেয়াদকাল সাধারণত 75 থেকে 80 দিন। এছাড়াও হচ্ছে গিয়ে আমাদের শ্বেত সর্ষে বা হচ্ছে হলুদ সর্ষেও আমরা বলতে পারি, এর মেয়াদ সাধারণত হচ্ছে গিয়ে 95 থেকে 100 দিন। এছাড়া হচ্ছে রাই সর্ষে আছে, এই রাই সর্ষেটার মেয়াদ হচ্ছে গিয়ে 105 থেকে 115 দিনের মতো। এই 3 ধরনের সর্ষে আমাদের এখানে চাষ হয়ে থাকে। তার মধ্যে মূল কিন্তু শ্বেত সর্ষে বা সাদা সর্ষের চাষটাই আমাদের এখানে বেশি হয়। সাধারণত টুরি সর্ষে যেটা আমরা বলি, সেটা হচ্ছে কি আমরা কৃষক ভাইদের সবসময় সুপারিশ করি এটা একটু আগে আগে লাগানোর জন্য, এবং এইটা ফসলটা তোলার পরে আমরা অন্য রবি মরশুমের ফসলের দিকে যেতে পারি এবং আলু যারা লাগান আলুর দিকেও আমরা যেতে পারি। তো টুরি জাতীয় যে সমস্ত আমাদের যেগুলো তৈল জাতীয় ফসল আছে, তার মধ্যে যে ধরনের জাত আমরা কৃষক ভাইদের বলি, টুরির মধ্যে অগ্রণী এবং পাঞ্চালী, এটা সাধারণত আশ্বিন মাসের বিশেষ করে দ্বিতীয় সপ্তাহ থেকে কার্তিক মাসের প্রথম সপ্তাহের মধ্যে লাগানোর জন্য কৃষক ভাইদের সবসময় সুপারিশ করি। এছাড়া যে শ্বেত সর্ষের কথা বললাম, এটা কার্তিক মাসের প্রথম সপ্তাহ থেকে মাঝামাঝি সময়ের মধ্যে কিন্তু শ্বেত সর্ষেটা লাগানো উচিত। শ্বেত সর্ষে এবং সর্বোপরি যেটা হচ্ছে গিয়ে রাই সর্ষের কথা বললাম, এই রাই সর্ষেটা কার্তিক মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু লাগানো যেতে পারে। আচ্ছা, তো এই যে সর্ষের কথা বলছেন, উন্নত জাত কোনগুলো? আচ্ছা, উন্নত জাত বিশেষ করে এই যে টুরি জাতীয় যেগুলো আমাদের সর্ষে বললাম, তার মধ্যে অগ্রণী এবং পাঞ্চালী এই দুটো জাতি হচ্ছে গিয়ে উন্নত জাত। এছাড়াও শ্বেত সর্ষে বা সাদা সর্ষের ক্ষেত্রে বিনয় একটা জাত আছে, সুবিনয় এবং ঝুমকা, এই 3টে জাত হচ্ছে গিয়ে খুব উন্নত জাত। এছাড়াও যে আমি বললাম রাই সর্ষের মধ্যে সীতা, ভাগীরথী, সংযুক্তা, অসেজ, এই জাতগুলো কিন্তু আমরা উন্নত জাত বলে সবসময় কৃষক ভাইদের সুপারিশ করে থাকি। আচ্ছা, কৃষক বন্ধুরা উন্নত জাত নির্বাচন করে নিলেন, এরপরে বীজ শোধনের প্রয়োজন কতটা এবং যদি করতে হয় কিভাবে করতে হবে? কৃষক ভাইদের সবসময় বলবো যে আপনারা বীজ শোধন অবশ্যই করবেন। আমরা কৃষি দপ্তরের তরফ থেকে সবসময় সুপারিশ করি যে কোনো ফসলের বীজ, শুধু সর্ষে না, 100% বীজ মাটিতে পড়ার আগে অবশ্যই শোধন করে নেওয়া উচিত।
এবং সর্ষের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, সর্ষের ক্ষেত্রেও কিন্তু বীজ শোধন করা উচিত। এবং সর্ষের ক্ষেত্রে বীজ শোধন করতে গেলে সাধারণত আমরা কৃষক ভাইদের যেটা সুপারিশ করি সেটা হচ্ছে গিয়ে থাইরাম জাতের ওষুধ, বিশেষ করে 3 গ্রাম প্রতি কেজি বীজের জন্য, অথবা ম্যানকোজেব গ্রুপের যেটা ওষুধ সেটা হচ্ছে গিয়ে 3 গ্রাম প্রতি কেজি বীজের জন্য দিয়ে যদি আমরা বীজটাকে শোধন করি তাহলেই কিন্তু আমার সর্ষে জাতীয় ফসলের ক্ষেত্রে বীজ শোধন করা যাবে। অন্য কোনো আলাদা করে কিছু করার দরকার নেই। সাধারণত 1 কেজি বীজ আমরা একটা পাত্রের মধ্যে নেব এবং একটু হালকা জলের ছিটে দিয়ে 3 গ্রাম যেটা আমরা ওষুধ বললাম বিশেষ করে ছত্রাকনাশক, সেইটা ভালো করে মাখিয়ে নেব এবং পরের দিন এটাকে আমরা বীজটাকে বুনবো। এভাবেই কিন্তু আমরা সরষের ক্ষেত্রে বীজ শোধন করা কৃষক ভাইদের সুপারিশ করে থাকি। আচ্ছা, সরষে চাষের ক্ষেত্রে ভালো ফলন পেতে গেলে সার প্রয়োগের ক্ষেত্রে কি রাসায়নিক এবং জৈব উভয় ক্ষেত্রেই নজর দিতে হবে বা উভয় রকমই সার প্রয়োগ করতে হবে? অবশ্যই কৃষক ভাইদের আমরা সবসময় সুপারিশ করে থাকি যে ভালো ফলন পেতে গেলে জৈব সারের বিকল্প নেই, জৈব সার জমিতে দিতেই হবে। এক কথায় মাটির প্রাণ হচ্ছে জৈব সার। মাটির স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ করতে গেলে জৈব সার লাগবে এবং পাশাপাশি যে সমস্ত রাসায়নিক সার আমরা জমিতে দিচ্ছি তার কার্যকারিতা বাড়াতে গেলে কিন্তু আমাকে জৈব সার প্রয়োগ করতেই হবে। তো একার প্রতি কৃষক ভাইদের বিশেষ করে যে সমস্ত সরষেগুলোর কথা বললাম আমরা 2 টন আমরা মোটামুটি 2 টন আকারে হিসাবে আমরা জৈব সার বিশেষ করে খামারজাত সার বা আমরা কম্পোস্ট সারের কথা সুপারিশ করার কথা বলবো এবং একার প্রতি 6 কেজি আমরা যেগুলো হচ্ছে জীবাণু সার বলি অ্যাজোপাস সেটা কিন্তু প্রয়োগ করা উচিত। এছাড়াও কিন্তু টরি সরষের ক্ষেত্রে আমরা যেটা এনপিকের কথা বলবো, প্রতিটা ক্ষেত্রেই সেচসেবিত এলাকাতেই কৃষক ভাইদের সরষে চাষ করার কথা বলবো, কারণ অসেচ জায়গায় কিন্তু খুব ভালো ফলন পাওয়া যায় না। অন্তত 1টা বা 2টো সেচের ব্যবস্থা আছে এরকম জায়গায় যদি আমরা এই সরষে চাষ করে থাকি তাহলে টরি জাতের সরষের ক্ষেত্রে যখন আমরা বিশেষ করে জমিটাকে তৈরি করব তখন একর প্রতি 14 কেজি নাইট্রোজেন, 14 কেজি ফসফরাস এবং 7 কেজি পটাশ সার প্রয়োগ করার কথা বলবো এবং পরবর্তী ক্ষেত্রে 30 থেকে 35 দিন পর যখন আমরা সেচ দেবো তখন আবার একর প্রতি 14 কেজি নাইট্রোজেন এবং 7 কেজি পটাশ সারের সুপারিশ করি। একইভাবে আমরা যদি শ্বেত সরষের কথা ভাবি তাহলে শ্বেত সরষের ক্ষেত্রে একর প্রতি 20 কেজি নাইট্রোজেন যখন আমরা জমিটাকে তৈরি করব, 20 কেজি নাইট্রোজেন, 20 কেজি ফসফরাস এবং 10 কেজি পটাশ সার এবং 30 থেকে 35 দিন পর আবার 20 কেজি নাইট্রোজেন এবং 10 কেজি পটাশ সার চাপান হিসেবে প্রয়োগ করার কথা সুপারিশ করে থাকি। এছাড়াও আমার যেটা রাই সরষের কথা বললাম এক্ষেত্রে একর প্রতি যখন জমি তৈরি করব তখন 24 কেজি নাইট্রোজেন, 24 কেজি ফসফরাস এবং 12 কেজি পটাশ সার প্রয়োগ করার কথা বলবো এবং একইভাবে 30 থেকে 35 দিন পর যখন আমরা চাপান সার প্রয়োগ করব তখন আবার 24 কেজি নাইট্রোজেন এবং 12 কেজি পটাশ সার প্রয়োগ করার কথা কৃষক ভাইদের সুপারিশ করি। এই প্রসঙ্গে বলে রাখি এই যে সারের যে বিষয় এক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু ফসফেট সার হিসেবে ব্যবহার করার কথা কৃষক ভাইদের আমরা সবসময় সুপারিশ করি, কারণ এই যে তেলের মাত্রা বা হচ্ছে গিয়ে তেলের যে ঝাঁঝ এইটা মূলত নির্ভর করে সালফার বা গন্ধক নামক এক প্রকার খাদ্য উপাদানের জন্য। এই খাদ্য উপাদানটা সাধারণত যদি আমরা সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করি তাহলে তার মধ্যেই সালফার বা গন্ধক থাকে, সেখান থেকে কিন্তু এর চাহিদাটা মিটে যাবে, আলাদা করে আর গন্ধক সার প্রয়োগ করার কিন্তু প্রয়োজন হবে না। এবং এছাড়াও কিছু অনুখাদ্যের প্রয়োজন আমাদের এই এলাকায় হয়ে থাকে। বিশেষ করে আমরা এই সরষে চাষের ক্ষেত্রে কৃষক ভাইদের বলবো যে মাটি পরীক্ষার ভিত্তিতে একর প্রতি যদি 4 থেকে 4.5 কেজি আমরা বোরন 10.5% সোহাগা এইটা যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই কৃষক ভাইরা উপকৃত হবেন। আচ্ছা, এবারে জানতে চাইব সরষে চাষের ক্ষেত্রে রোগের আক্রমণ কীরকম দেখা যায় এবং যদি রোগের আক্রমণ দেখা দেয় সেক্ষেত্রে প্রতিকার কিভাবে করা যেতে পারে? সরষে চাষের ক্ষেত্রে যে সমস্ত রোগের আক্রমণ দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে ধসা রোগ। এই ধসা রোগটা বিশেষ করে যদি আক্রমণের তীব্রতা বাড়ে তাহলে ফলনের প্রায় 40 থেকে 50% পর্যন্ত ক্ষতি করতে পারে। এই ধসা রোগ সাধারণত মেঘলা কুয়াশা আবহাওয়ায় হয়। একে নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই বীজ শোধন যেমন করতে হবে, পাশাপাশি জৈব সার জমিতে প্রয়োগ করতে হবে এবং যখন এই আক্রমণ দেখা যাবে তখন রাসায়নিক ছত্রাকনাশক হিসাবে আইপ্রোডিয়ন 1 গ্রাম অথবা ম্যানকোজেব এবং মেটালাক্সিল গ্রুপের যে মিশ্রণ বাজারে পাওয়া যায় বিভিন্ন নামে মাস্টার, ম্যাটকো, ইউনিলাক্স, রিডোমিল, এগুলো 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করি 2 থেকে 3 বার 1 সপ্তাহ অন্তর তাহলে কিন্তু এই রোগকে সহজে নিয়ন্ত্রণ করা যাবে।
এছাড়াও সর্ষের ক্ষেত্রে অন্যতম একটা রোগ যেটা হচ্ছে শিকড় ফলা রোগ, বিশেষ করে আমাদের রাঢ় অঞ্চল থেকে শুরু করে মুর্শিদাবাদের রাঢ় অঞ্চল থেকে শুরু করে আমাদের এই যে বীরভূম, যেখানে অর্থাৎ মাটিটা অম্ল, সেই জায়গায় কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে। এই রোগ নিয়ন্ত্রণ করতে গেলে প্রথমত যদি দেখি এরকম ধরনের সমস্যা আসছে, তাহলে সেই জায়গায় সেচকে বন্ধ রাখতে হবে, কারণ এই সময় যদি সেচ দেওয়া হয় তাহলে কিন্তু দ্রুত এই রোগটা ছড়িয়ে যাবে। পাশাপাশি কৃষক ভাইদের সুপারিশ করব, মাটি পরীক্ষার ভিত্তিতে সর্ষে লাগানোর আগে জমিতে চুন বা ডলোমাইট দেবেন। মাটি পরীক্ষা করে যেটা দেখা গেছে, আমাদের এখানে সাধারণত একর প্রতি যদি 10 কুইন্টাল চুন বীজ বোনার 1 মাস আগে প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু এই রোগের হাত থেকে আমরা কিছুটা মুক্তি পাবো। আচ্ছা আচ্ছা, পোকার আক্রমণ কতটা দেখা যায়? 3 জাতীয় সর্ষের ক্ষেত্রে পোকার আক্রমণ, বিশেষ করে টুরি জাতীয় ফসলে খুব বেশি আক্রমণ হয় না। মূল সর্ষের যেটা আক্রমণ সেটা হচ্ছে পোকার যেটা আক্রমণ সর্ষের ক্ষেত্রে সেটা হচ্ছে জাব পোকা। এই জাব পোকাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি যদি সঠিক সময়ে লাগানো হয়। যদি আমরা বিশেষ করে আমাদের শীতটা এখানে খুব বেশি দীর্ঘায়িত শীত নয়, সুতরাং যেটা বললাম যখন লাগানোর কথা কৃষক ভাইদের সুপারিশ করলাম তার মধ্যেই লাগাতে হবে। সাধারণত ধান কেটে আমাদের যখন সর্ষেটা লাগাই আমাদের অনেক ক্ষেত্রে দেরি হয়ে যায়, এবং যখন ফুল আসে বা হচ্ছে গিয়ে সুটিগুলো আসে সেই সময়তেই কিন্তু জাব পোকার, বিশেষ করে একটু শীতের শেষের দিকে গরমটা যখন বাড়ে তখন কিন্তু জাব পোকার আক্রমণটা দেখা যায়। এই জাব পোকাকে নিয়ন্ত্রণ করতে গেলে সঠিক সময়ে লাগানো, এবং পরবর্তী ক্ষেত্রে যদি জাব পোকার আক্রমণ দেখা যায় তাহলে রাসায়নিক যে কীটনাশক সেটা হচ্ছে অন্তর্বাহী কীটনাশক প্রয়োগ করতে হবে। এই অন্তর্বাহী কীটনাশকের মধ্যে যেগুলো বাজারে পাওয়া যায় তার মধ্যে ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ, সেটা 1 ml প্রতি 5 লিটার জলে গুলে প্রয়োগ করতে পারি, অথবা আমরা থায়োমিথাক্সাম গ্রুপের ওষুধ, সেটা 1 ml প্রতি 5 লিটার জলে গুলে প্রয়োগ করতে পারি। এই সমস্ত ওষুধগুলো যদি আমরা ঠিকভাবে ব্যবহার করি তাহলে কিন্তু এই পোকার হাত থেকে আমার যে সর্ষে জাতীয় ফসলকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। আচ্ছা, আমরা সর্ষে চাষ সম্পর্কে অনেকটাই ধারণা পেয়েছি, সূর্যমুখী চাষ সম্পর্কে খুব সংক্ষেপে একটু শুনবো। সাধারণত সূর্যমুখী চাষ আমাদের এখানে বেশ কিছু এলাকায় হচ্ছে এবং আগামী দিনে বেশ কিছু জায়গায় জনপ্রিয়তা অর্জন করবে। এবং সূর্যমুখী তেলের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, বিশেষ করে যারা হৃদরোগী তাদের পক্ষে কিন্তু খুবই উপকারী, এটা আমরা অনেকেই জানি। সাধারণত এই যে সূর্যমুখী তেল, এর মধ্যে অসম্পৃক্ত স্নেহাম্ল অর্থাৎ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড যেটা বলি, সেটা 64% থাকে, এবং তার জন্য যেটা হয় যে আমাদের হৃৎপিণ্ডের করোনারিতে কিন্তু আমাদের কোলেস্টেরলটাকে জমতে দেয় না। এটাই হচ্ছে গিয়ে এই তেলের বিশেষ করে উপকারিতা, এবং এই জন্যই কিন্তু আমাদের বেশ কিছু এলাকায় সূর্যমুখী চাষ শুরু হয়েছে এবং বেশ কিছু জায়গায় এর এলাকাও বৃদ্ধি হচ্ছে। সূর্যমুখীতে আগে আমরা যে ধরনের জাতগুলো চাষ করতাম, বিশেষ করে ইসি জাতের এবং মডার্ন, সেইগুলো থেকে এখন বিশেষ করে হাইব্রিড জাতের যে সমস্ত সূর্যমুখী পাওয়া যাচ্ছে বীজ, সেগুলো কিন্তু অনেক বেশি ফলন দেওয়ার ক্ষমতা রাখে, রোগ এবং পোকার বিরুদ্ধে তার প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি। সেইগুলোর মধ্যে অন্যতম বিশেষ করে হচ্ছে আমাদের প্যাক 28 পাওয়া যাচ্ছে পিএসি, এছাড়া হচ্ছে গিয়ে MSFH 1, KBSH 141, মডার্নটা ছাড়া হচ্ছে গিয়ে সূর্য 44, এগুলো আমরা কিন্তু কৃষক ভাইদের এই সমস্ত যে হাইব্রিড জাত এগুলো কৃষক ভাইদের সুপারিশ করি। আচ্ছা, তার মানে সূর্যমুখী যদি চাষ করতে যান সেক্ষেত্রে সঠিক জাত নির্বাচন, সংকর জাত নির্বাচন করাটাই কিন্তু কৃষক ভাইদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এতে ফলন দেওয়ার ক্ষমতা কিন্তু অনেক বেশি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা খুব সুন্দরভাবে জানলাম রবি মরশুমে তৈলবীজ চাষ এবং তার পরিচর্যা সম্পর্কে একটা খুব সুন্দর আমরা ধারণা পেয়েছি। আপনারা যারা এই চাষে আগ্রহী, আমরা নিশ্চিত যে আজকের এই আলোচনা আপনাদের আগামী দিনে চাষের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী হয়ে উঠবে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।